শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভিন। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার এক আসামির। ছিনতাইয়ের ঘটনা ভিডিও করায় এখন জানালো পুলিশ। নতুন 4 জন সহ গ্রেপ্তার 8। স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটারদের কেন্দ্রে আনা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ, রংপুরে বলেছেন সিইসি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার অন্যতম আসামি স্বাধীন। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে র্যাব। এদিকে দ্রুততম সময়ে আসামিদের সাজা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। জেলা রিপোর্টার ফারদিন ফেরদৌসের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে চিহ্নিত 8 আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গতরাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাবনার ফয়সাল হাসান, কুমিল্লার শাহজালাল এবং শেরপুরের সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে কিশোরগঞ্জ থেকে শহীদুলকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে হত্যাকাণ্ডের ফুটেজ দেখে মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আল আমিন ও স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। সকালে র্যাব 1-এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার সংবাদ সম্মেলনে জানান, আসামি স্বাধীন প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে। এজাহারে যতটুকু আমরা পেয়েছি, এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে। এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয়। এবং কোনো ব্যক্তিগত কোনো আসামির সে নিজের কোনো মতবাদ এটার সাথে জড়িত থাকার কথা না। স্বাধীন যতটুকু তার কথাই বলেছে, সে হচ্ছে বাস ড্রাইভার। সে 8-9 বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য আর কি, তার কথা মতো। এদিকে দুপুরে শহরের জিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কমিশনার জানান, হানি ট্র্যাপের মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা ভিডিও করতে যেয়ে খুন হন সাংবাদিক তুহিন। পোস্টমর্টেম রিপোর্ট পেলে 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার কথা জানান তিনি। 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকেই, একজন আসামি ছাড়া সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই এই মামলায় প্রত্যেকেরই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। যাতে একটা মারা দেখে সন্ত্রাসীরা দেশ ছেড়ে পলায়, এরকম বিচার হওয়া উচিত। তাহলে এইভাবে তো দেশ চলতে পারে না। এর বিরুদ্ধে কঠোরভাবে আইনের ব্যবস্থা নিতে হবে। আশেপাশে যারা ছিল তাদেরকে আগে বিচার করার দরকার, কেন তারা এর প্রতিবাদ করলো না। এদিকে তুহিন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও ভোলা সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। মাছরাঙা নিউজ ডেস্ক। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। নানা সীমাবদ্ধতার মাঝেও স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেছেন, নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। আগামী নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে আনা একটি বড় চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা জানান সিইসি। তিনি আরও বলেন, বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল তাদের বাদ দিয়ে নতুনদের এ কাজে সংযুক্ত করা হবে। আমরা অনেক কড়া পদক্ষেপের ব্যবস্থা করতেছি। কোনো এক কনস্টিটিউয়েন্সিতে গোলমাল করলে একটা কেন্দ্র, 2টা কেন্দ্র, একাধিক কেন্দ্র, পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেওয়ার ক্ষমতা দেখি। যদি বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেবো, যে তোমার ভোট বন্ধ, পরে আরেকদিন নেব। সেই আইনও করতেছি এখন। পাবনা স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। 2 দিন ব্যাপী এই মেলায় 52টি স্টলে স্কুলের শিক্ষার্থীদের নানা উদ্ভাবন এবং প্রযুক্তি মুগ্ধ করেছে দর্শনার্থীদের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট।
সকালে এই মেলার উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ারের বিভিন্ন প্লান্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন, ক্ষুদে শিক্ষার্থীদের নানা প্রযুক্তিগত উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন। আমাদের এই ছোট ছোট বাচ্চাদের উদ্ভাবনী আইডিয়া দেখে আমি বিস্মিত এবং অভিভূত। বাচ্চাদের ভেতরে যে ধরনের সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এটা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করছি তাদের এই কন্টিনিউশন আমাদের দেশকে ভবিষ্যতে যারা প্রজন্ম আসবেন তাদেরকে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করবে। ওরা আমাদের চেয়ে অনেক বেশি ভাবে, ওরা খুব সেন্সিটিভ। সেটা ওদের যে আবিষ্কার, ওদের যে পদ্ধতি, এটা সত্যি প্রশংসনীয়। মেলায় নানা দেশীয় প্রযুক্তিতে স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উদ্ভাবন করেছেন FM রেডিও স্টেশন, গ্যাস লিকেজ প্রোটেক্টর, অটোমেটিক রেইন প্রোটেক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট, অটো ইরিগেশন সিস্টেম, পরিবেশ বান্ধব সহ নানা বৈজ্ঞানিক প্রকল্প আর প্রযুক্তি। এটা বেসিক্যালি একটা AI পাওয়ার্ড রোবট হ্যান্ড, যেটা মানুষের যে কোনো হাতের জেস্চার বা মোশনকে ডিটেক্ট করে একটা হাতের উপর প্রজেক্ট করতে পারে। এটা আমরা মাটি ছাড়া পানিতে মাছ চাষ করতে পারবো, সাথে আমরা অনেক ধরনের সবজিও চাষ করতে পারবো। মডুলেটর আমাদের মেইন সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালকে মিক্স করে এটি অ্যাম্প্লিফায়ারে পাঠিয়ে দেয়। এটি অ্যাম্প্লিফাইড হয়ে অ্যান্টিনা দিয়ে এটা ব্রডকাস্ট হয়। ছিল প্রাকৃতিক বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি, কৃত্রিম মহাকাশ এবং তাদের উদ্ভাবিত বিভিন্ন সফটওয়্যার, গেম সহ অবাক করার মতো অনেক আবিষ্কার। যারা ডিসেবলড পারসন তাদের জন্য আমরা আমাদের প্রজেক্টের কনসেপ্টটা প্রপোজ করেছি। আমাদের প্রজেক্টের নাম সোলার পাওয়ার্ড অ্যাকোয়াপনিক সিস্টেম। এখানে আমরা হাইড্রোপনিক সিস্টেম আর পিসি কালচারকে একসাথে করেছি একটা সেলফ সাস্টেইনিং ইকোসিস্টেম তৈরি করার জন্য। আমরা এবার সায়েন্স ফেয়ারে ম্যাগলেভ ট্রেন বানিয়েছি, যেটা ম্যাগনেটের সাহায্যে চলে। শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা বৈজ্ঞানিক প্রযুক্তি মুগ্ধ করেছে দর্শনার্থীদের। ওই রুমে কীভাবে মানুষ ভূমিকম্প থেকে রক্ষা করতে পারে, কৃষককে কীভাবে মাটি করতে পারে, তারপর এই জিনিসগুলো মোটামুটি আমার ভালো লাগছে। এই একটা বাচ্চার যে বিজ্ঞানের বীজ বপন করা, পরিবারকে কৃতজ্ঞতা, প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা। এছাড়াও ছিল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও মৃৎশিল্পকর্ম প্রদর্শন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশই এ আয়োজনের মূল লক্ষ্য। লেখাপড়া যাতে শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই না থাকে, তারা যাতে হাতে কলমে শিখে বিজ্ঞান মনস্ক হয়ে একটা বিশ্বমানের নাগরিক হয়ে ওঠে, এটাই আমাদের টার্গেট। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে বাচ্চাদেরকে বিজ্ঞান মনস্ক করে তৈরি করা, যাতে ভবিষ্যতে যে চ্যালেঞ্জগুলো সামনে আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মতো তারা শক্তি অর্জন করে এবং যোগ্যতা অর্জন করে। এ ধরনের মেলার মধ্য দিয়ে আগামীর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে উঠবে বলে মনে করেন আয়োজকরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। পাবনায় ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রাবণ সন্ধ্যায়। গতরাতে বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে একক, দ্বৈত এবং সমবেত কণ্ঠে দুই বাংলার জনপ্রিয় বর্ষার গান, নাচ এবং কবিতা পরিবেশন করেন এই কেন্দ্রের শিল্পীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রশিক্ষক মাজেদা পারভিন বকুল, হাবিবুল্লাহ জোয়ারদার এবং আফরোজা সুলতানা ঝরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ। অনেক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। যেসব স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি তেমন হয় না, লোকসানে চলছে, সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে হিলি স্থলবন্দর পরিদর্শনে গিয়ে উপদেষ্টা আরও বলেন, 24টি বন্দরের মধ্যে 8টি বন্দর বন্ধ করতে চেয়েছিলাম, এরই মধ্যে 4টি বন্ধ করা হয়েছে, বাকি 20টি বন্দর রয়েছে। এর মধ্যে কার্যকর 12 থেকে 14টির বেশি নেই। কার্যকর এবং বড় বন্দরগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। এছাড়া কিছু নদী বন্দরকে বেসরকারি খাতে পরিচালনা করতে দেওয়ার চেষ্টা চলছে। এর আগে হিলি বন্দরের সভাকক্ষে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে।
সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অনলাইনে স্টেডিয়ামটির উদ্বোধন করেন। এ সময় জুলাই আন্দোলনে শহীদ জুয়েল রানার মা এবং তার পরিবারের সদস্য সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানে গাজীপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ জুয়েলের গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নে। সারা দেশে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় নোয়াখালীতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। রাজবাড়ীতে দেখা দিয়েছে পদ্মার ভাঙন, পানিতে ডুবে থাকায় নষ্ট হচ্ছে সবজি ক্ষেত। যশোরে প্লাবিত হয়েছে নতুন এলাকা। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। গাইবান্ধায় বাড়ছে ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদীর পানি। ডুবে গেছে কামারজানি বন্দরের নৌঘাট ও সৈয়দপুর ঘাট সহ 3টি নৌঘাট। এতে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। কামারজানি বন্দর দিয়ে নৌপথেই কুড়িগ্রামের রাজীবপুর, বৌমারী, চিলমারী, জামালপুরের দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ ও ইসলামপুর সহ গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলে মালামাল পরিবহন করা হয়। টানা 1 মাস ধরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে হ্রদের পানি বাড়ায় রাঙামাটির বাঘাইছড়ি, লংদু, বরকুল, জুরাছড়ি, বিলাইছড়ির অন্তত 18,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে হ্রদের পানি কমতে থাকায় 3.5 ফুট থেকে কমিয়ে 6 ইঞ্চি খুলে রাখা হয়েছে কাপ্তাই হ্রদের বাঁধের 16টি গেট। পানি যখন বেড়ে যায়, আমাদের বৃষ্টি ডুবে যায়, তখন মনে করেন যে আমরা গাড়ি নিয়ে আর বাসা যেতে পারি না, বাজার সাজার করতে পারি না। আমাদের ঘরে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ডেলিভারি রোগী আছে, ছোট বাচ্চারা স্কুল যেতে পারতেছে না, ঘর থেকে বাইরে হওয়া কষ্ট। এখন নিয়ে হস্টাতে এখন বাড়ি গেল থাকতে পারতেছি না। এদিকে রাজবাড়ীতে গোয়ালন্দ উপজেলার 3টি ইউনিয়নের 10টি গ্রামে দেখা দিয়েছে পদ্মার ভাঙন। এরই মধ্যে বিলীন হয়ে গেছে শত শত বিঘা ফসলি জমি। হুমকির মুখে বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। জলাবদ্ধতার কারণে নোয়াখালীতে ডুবে আছে 177টি প্রাথমিক বিদ্যালয়। 1 মাসেরও বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। তবে গত কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হয়েছে পরিস্থিতির। পানির কারণে আমাদের এখানে উপস্থিতি অনেক কম, শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতেছে না। একটা সাঁকো দিছি আমরা এলাকার সহযোগিতায়, আমরা নিজেরাও সহযোগিতা করছি। এই সাঁকো দিয়ে এখন ছোট ছোট বাচ্চারা আসে, যারা একেবারে ছোট, প্রাক প্রাথমিকে 1-2-তে পড়ে, তারা আসতে পারে না। ছাত্ররা নিয়মিতভাবে বিদ্যালয়ে আসতে পারছে না, এতে আমাদের লেখাপড়ায় অনেক সমস্যা হচ্ছে। বিদ্যালয়ের মাঠ ভরাট বা সীমানা প্রাচীর বা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, ওয়াশ ব্লক, এই সমস্ত কিছু নিয়েই স্থায়ী সমাধানের দিকে আমরা অচিরেই এটাকে ব্যবস্থা নেব। যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ভবদহের দুঃখ দূর করতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 181.5 কিলোমিটার নদী খননের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে 81.5 কিলোমিটার নদী পুনঃখনন কাজ বাস্তবায়ন হবে। একই সাথে কিছু নিষ্কাশন খাল পুনঃখনন এবং পানি নিষ্কাশন অবকাঠামো মেরামত করা হবে। বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বেশিরভাগ নদ নদীর পানি বাড়ছে, তবে সব নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, যশোর থেকে কিছুক্ষণ আগে সেখানকার জলাবদ্ধতার খবর জানিয়েছেন জেলা রিপোর্টার রাহুল রায়। যে গ্রামগুলো তলিয়ে রয়েছে এবং যে বাড়তি পানি, অর্থাৎ চৌগাছা, ঝিকরগাছা উপজেলা সহ উপরের যে বাড়তি পানি, সেই পানি এই নদী দিয়েই অপসারিত হয়ে এই স্লুইস গেট পার হয়ে তারপর পানি অপসারিত হচ্ছে। 21 ভেন্টে বেশ কিছু মোটর পাম্প দিয়ে সেচ কার্য চলছিল, কিন্তু এই মুহূর্তে সেচ পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই যে গতি, অর্থাৎ গেটগুলো খুলে দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই পানি অপসারিত হচ্ছে, যার কারণে সুইচ পাম্পগুলো আসলে বন্ধ করে রাখা হয়েছে। যারা ভুক্তভোগী তারা বলছেন পানি যদি দ্রুত সরে এবং বৃষ্টি যদি না হয়, তাহলে তারা দ্রুত যে জলাবদ্ধ সেটি মুক্ত হবেন। শেখ হাসিনার শাসনকে প্রলম্বিত করার জন্য সেনাবাহিনী অনেক অন্যায় সুবিধা তাদেরকে দিয়েছে। গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সেনাবাহিনী ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে অন্যায় করেছে বলেও মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। দুপুরে খুলনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, বর্তমান সরকারের উপদেষ্টা অনেকেই শেখ হাসিনার দোসর ছিলেন। একজন উপদেষ্টা বাদে আর কেউ 24-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করেন নাই।
তাই শেখ হাসিনাকে রেখে যাওয়া প্রশাসন এবং পুলিশ বাহিনী একই রয়েছে। মাঝ থেকে সুযোগ নিয়েছে ৭১-এর বিরোধিতাকারী একটি রাজনৈতিক দল। তারা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের প্রতিনিধি বসিয়ে দিয়েছে এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে যে সব সুবিধা পাওয়া যায় সেটি তারা দিব্যি ব্যবহার করছে। ৬০০ জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে সেনাবাহিনী আশ্রয় ছিল। সেনাবাহিনী অন্যায় করেছে তাদেরকে আশ্রয় দিয়ে। এই সেনাবাহিনী আমরা সৃষ্টি করেছি ১৯৭১ সালে সাধারণ সৈনিক, ছাত্র, যুবকদেরকে নিয়ে। এই সেনাবাহিনী গৌরবোজ্জ্বল অতীতে রয়েছে, কিন্তু এই সেনাবাহিনী দেখা যায় যে শেখ হাসিনার শাসনকে প্রলম্বিত করার জন্য অনেক অন্যায় সুবিধা তাদেরকে দিয়েছে। মাগুরায় বিচারিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত ভবন সম্মেলন কক্ষে কনফারেন্স অনুষ্ঠিত হয়। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে এই কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। এই কনফারেন্সে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটসের মধ্যে সমন্বয় ও সহযোগিতা, বিচারকদের সার্বিক নিরাপত্তা, মামলা দ্রুত নিষ্পত্তি সহ নানা বিষয়ে আলোচনা হয়। সারা দেশের নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে বান্দরবানে রাজের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গণসংগীত এবং আলোচনা সভা। অনুষ্ঠানে বান্দরবানে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন ধারণ এবং সংস্কৃতি তুলে ধরা হয়। খাগড়াছড়ি সদরে মহাজন পাড়া থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকালে পাবনা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্সের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্টজনেরা। এছাড়া ময়মনসিংহ এবং চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। চলতি মৌসুমে জামালপুরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে, যা হাসি ফুটিয়েছে চাষিদের মুখে। ভুট্টা আবাদে আগ্রহী হয়ে উঠছেন অন্যান্য চাষিরা, তবে কাঙ্ক্ষিত দাম না পেয়ে আবার হতাশও হচ্ছেন তারা। জামালপুর রিপোর্টার মাহফুজুর রহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এবছর জামালপুরের ৭ উপজেলাতেই ভুট্টার আবাদ হয়েছে। এর মধ্যে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ চরাঞ্চলে আবাদ হয়েছে সবচেয়ে বেশি। জেলায় এবছর ২১,৮৩৫ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে তার চেয়ে বেশি ২২,৬৪৫ হেক্টর জমিতে। তবে চাষিরা বলছেন ফলন ভালো হলেও ভুট্টার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। প্রতিমন কাঁচা ভুট্টা ৭৫০ থেকে ৮০০ টাকা দরে কিনছেন পাইকাররা, আর শুকানোর পর দাম হচ্ছে ১,০৫০ থেকে ১১০০ টাকা। ভুট্টার বাজার কম, তাই হিসেবে আমাদের ঘাটতি আছে ফসল। ৩ বিঘে ভুট্টা করছি, প্রতি বিঘে একরে ১২০ মণ ফলন আসে, কিন্তু এবার অন্যান্য বছরের তুলনা বাজার একটু কম। শুকনা ভুট্টা ১,০৮০ টাকা মণ। অনেক পরিশ্রম, কীটনাশক বিষের অনেক দাম বেশি, ওই বেশি তুলনামূল্য আমাদের কৃষক ঘাটতির মধ্যে লসের মধ্যে আছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ভুট্টা নিয়ে লোকসানের কোনো আশঙ্কা নেই। সংগ্রহের মৌসুম পার হলে ফের ভুট্টার দাম বাড়বে বলে জানান এই কর্মকর্তা। এখন মাঠ পর্যায়ে কৃষকরা ভুট্টার ফসল সংগ্রহ করছে এবং তারা বাজারে বিক্রি করছে। যেহেতু এখন সংগ্রহের মৌসুম এবং ভুট্টার প্রাপ্যতা বেশি, বাজার মূল্যটা একটু কম, আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই বাজারের ভুট্টার মূল্য ঊর্ধ্বগতি হবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবে। এবছর শুধু জামালপুরে ৫০,৯৫,১২৫ মণ ভুট্টা উৎপাদন হয়েছে, যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মাছরাঙা, নিউজ ডেস্ক। দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমলেও মানিকগঞ্জ, রাজবাড়ী এবং গাইবান্ধায় বেড়েছে ডিম এবং সবজির দাম। আমদানির খবরে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা করে। একদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে ৬০ টাকা। মানিকগঞ্জের বাজারে বেড়েছে ডিম এবং শাকসবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি ডিমের দাম বেড়েছে ২ টাকা করে। টানা বৃষ্টির অজুহাতে সবজির দামও বেড়েছে কেজিতে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। এদিকে রাজবাড়ীতে সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। কয়েকদিনের ব্যবধানে গাইবান্ধায় তৃতীয় দফায় ২ টাকা করে বেড়েছে প্রতিটি ডিমের দাম।
শেরপুরের নালিতাবাড়িতে চোরাই পথে আনা 11 বস্তা ভারতীয় মদ সহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ, যার বাজার মূল্য প্রায় 35 লাখ টাকা। পুলিশ জানায়, গেল রাতে ঢাকা নালিতাবাড়ি মহাসড়কে ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে একটি প্রাইভেট কার তল্লাশি করে 11 বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গতকাল যশোর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উপশহর শাখা থেকে 5 কেজি গাঁজা জব্দ করেছে যৌথ বাহিনী। দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় মাদক এবং কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে 9টি পাইপগান, 3 রাউন্ড কার্তুজ, 29টি হাত বোমা এবং 3টি দা সহ আবু বক্কর সিদ্দিক নিজাম নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বিকেলে প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার মাছ ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিসমিল্লাহ আড়ত থেকে নিজামকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার আড়তে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বগিদা এবং হাত বোমা জব্দ করা হয়। নিজাম দীর্ঘদিন থেকে এ ঘাটে মাছের ব্যবসার আড়ালে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, এতে হাসপাতালগুলোতে বাড়ছে চাপ। গেল 24 ঘন্টায় কুমিল্লার নতুন করে ডেঙ্গুতে শনাক্ত হয়েছে 43 জন। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, জনসচেতনতার অভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। এদিকে চাঁপাইনবাবগঞ্জে নতুন করে 10 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে 1 জনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে গেল 24 ঘন্টায় যশোরে 11 এবং মানিকগঞ্জ 2, পটুয়াখালী 10 এবং শরীয়তপুরে 19 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে 2 তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত শুক্রবারের এক ঘটনায় এক তরুণীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলা দায়েরের পর 3 আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার মোহাম্মদ রাকিব ও সজীব মোল্লা এবং ফরিদপুরের ফয়সাল। গত 5 আগস্ট বিকেলে ওই 2 তরুণী গোয়ালন্দ গোধূলি পার্কে বেড়াতে যান। এ সময় সেখান থেকে তাদের তুলে নিয়ে ধর্ষণ করে আসামিরা। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার এক আসামির। ছিনতাইয়ের ঘটনা ভিডিও করায় এই খুন জানালো পুলিশ। নতুন 4 জন সহ গ্রেফতার 8। স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটারদের কেন্দ্রে আনা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ, রংপুরে বলেছেন সিইসি। সারা দেশে বাড়ছে নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। রাজবাড়ীতে দেখা দিয়েছে পদ্মার ভাঙন। নোয়াখালীতে স্কুলে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।